বিষয়টা হচ্ছে রাহু এমন একটা প্ল্যানেট, রাহু হচ্ছে শ্যাডো প্ল্যানেট। প্রথম কথা, শনি মানেই যে একটা প্রচণ্ড কুপ্রভাব, শনি মানেই একটা যে পীড়িত প্রভাব, শনি মানেই একটা ভয়ের করাল গ্রাস, বিষয়টা কিন্তু একেবারেই সেরকম নয়। এমন কি কি প্রভাব হতে পারে যেটা একটা মানুষকে শেষ করে দিতে পারে? মানে অনেকের থাকে না যে একদম রাজা থেকে ফকির হয়ে গেলাম শনির জন্য। শনির সাড়ে সাথী তাদেরকে জীবনের সর্বোচ্চ জায়গা দিয়েছিল। মোদির ক্ষেত্রে আমরা দেখতে পাই, যিনি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ টাকা পয়সা দ্রুত খরচ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা খুব সুন্দর টোটকা আমি বলে দিচ্ছি, ঠিক মতনভাবে সে চাকরি পাচ্ছে না, হ্যাঁ, বা ভালো যোগ আসছে না, ভালো সময়ের সংগঠনটা থাকা সত্ত্বেও সে ভালো জিনিসটাকে অ্যাচিভ করতে পারছে না। তো সেটাই হচ্ছে কালসর্পদোষের সব থেকে নেগেটিভ এফেক্ট। তো নমস্কার সকলকে, ফিল্টার্ড মাইকের আরও একটা পডকাস্টে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আমি অনিরুদ্ধ, আমার সাথে আছে বিশাল, আর আজকে আমাদের গেস্ট হচ্ছে শুভ্রজিৎ চক্রবর্তী দাদা, যিনি একজন অ্যাস্ট্রোলজার। দাদা অনেক ওয়েলকাম আমাদের চ্যানেলে। অনেক ওয়েলকাম। তো অনেকের মনে এরকম থাকে যে অ্যাস্ট্রোলজি যে জিনিসটা একটা সাবজেক্ট, যেটা এখন অনেকে বিশ্বাস করে, যেটা আমাদের আগেকার জেনারেশন তারা খুব এটাকে বিশ্বাস করে যে অ্যাস্ট্রোলজি জিনিসটা আছে, গ্রহ নক্ষত্র ব্যাপারটা আছে। কিন্তু আজকে মানে যারা আমাদের এখন ইয়ং জেনারেশন, তারা এই জিনিসটা ভাবে যে এইসব কিছুই হয় না, আমি জীবনে যা করবো সেটাই ফল হিসেবে জিনিসটাকে পাবো। তো এই সব কিছুর মাঝামাঝি আরও অনেক কোশ্চেন উঠে আসে, তো সেইগুলোর উত্তর আজকে শুভ্রজিৎ দা দেবে আমাদেরকে। যতটা পারবো, একটা পডকাস্টে পুরোটা কভার করা সম্ভব না, তো যতটা সম্ভব আমরা চেষ্টা করছি। তো ভিডিওর সাথে থাকতে হবে, পুরোটা দেখতে হবে, আর যা যা ডিটেলস এখান থেকে পাবেন আশা করছি সবটাই সাহায্য করবে আপনাদেরকে। তো আর দেরি না করে শুরু করছি আজকের পডকাস্ট। তো নমস্কার, আমি শুভ্রজিৎ। এই জ্যোতিষ পেশাটার সাথে আমি বহুদিন ধরেই যুক্ত রয়েছি। তো মোটামুটি মানুষের যা ফিডব্যাক, হ্যাঁ, এটা একটা সত্যি কথা যে ইয়ং জেনারেশনের মধ্য থেকে যেরকম, শুধুমাত্র ইয়ং জেনারেশন নয়, অনেক আগের জেনারেশনের অনেক মানুষের মধ্যেই এমন একটা দৃঢ় একটা বদ্ধ ধারণা রয়েছে যে মানে জ্যোতিষের উপর তাদের বিশ্বাস নেই। বা ইয়ং জেনারেশনের মধ্যে দেখা যায় যে আমি আমার নিজের পেশাগত জায়গা থেকে দেখি, সেটা হচ্ছে 80% মানুষের মধ্যে এরকম দেখা যায় যে বেশ ভালো ধারণা বা তাদের মধ্যে বেশ ভালো কনসেপ্ট নিয়ে আসছে। 20% বেশ কিছু এদিক ওদিক বা জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস, যোগ্যতা বা নির্ভরতা ঠিক মতন থাকে না। তো বিষয়টা হচ্ছে এই অ্যাস্ট্রোলজি জিনিসটা বা জ্যোতিষশাস্ত্রের যে চর্চা, সেটা হঠাৎ করে বা রাতারাতি সৃষ্টি হয়নি। আজ থেকে দীর্ঘ 1000 বা 2000 বছরের একটা প্রাচীন এই বিদ্যার চর্চা চলে আসছে ক্রমাগত। এবং আর্যভট্ট, বরাহমিহির, জৈমিনীর হাত ধরে যে এই যে চর্চার একটা দীর্ঘ ধারা চলে আসছে, তো সেই ধারাতে আমরা মেইনলি দেখতে পাই যে এটা একটা সম্পূর্ণভাবে থেরাপি। যেরকমভাবে আয়ুর্বেদিক, যেরকমভাবে হোমিওপ্যাথি, যেরকমভাবে অ্যালোপ্যাথি, এটাও একটা থেরাপি, এটাও একটা ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টটা কালার থেরাপির মাধ্যমে আলটিমেটলি করা হয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে এই অ্যাস্ট্রোলজি, সম্পূর্ণ অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষ এবং জ্যোতির্বিজ্ঞান, এই দুটোই যেন একই মুদ্রার এপিট ওপিট। যেরকমভাবে আমরা মোটামুটিভাবে যেটা জ্যোতির্বিজ্ঞান, যেটা আমরা অ্যাস্ট্রোনমিতে আমরা দেখি, যেটাকে সূর্যকেন্দ্রিক মতবাদ, সূর্যের চারিদিকে অন্যান্য গ্রহরা ঘুরে চলেছে বা প্রদক্ষিণ করছে, এখানে সেটা হয়ে যাচ্ছে পৃথিবী কেন্দ্রিক, অর্থাৎ পৃথিবীর চারিদিকে যে সমস্ত প্ল্যানেটগুলো রয়েছে তাদের যে পরিক্রমণ বা পরিভ্রমণের উপর বিষয়টা ডিপেন্ড করে। এবার বিষয়টা হচ্ছে যে এরকম অনেকেই প্রশ্ন তোলেন বা প্রশ্ন করেন যে আপনাদের অ্যাস্ট্রোলজিতে তো সূর্যকেও গ্রহ ধরা হচ্ছে, আবার দেখা যাচ্ছে চন্দ্রকেও গ্রহ ধরা হচ্ছে। এটা একটা খুব ভ্যালিড জায়গা। তো সেখানের বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রিক গ্রহ নক্ষত্রের ধারণা, এখানে জ্যোতিষ কেন্দ্রিক গ্রহ নক্ষত্রের ধারণা। প্রত্যেকটি জিনিসই যেরকম পৃথিবীতে মহাজাগতিক, একে অপরের উপর নির্ভরশীল, প্রত্যেকটা বস্তুকণা একে অপরের উপর যেরকম একটা আকর্ষণের একটা কাজ করে, এই অ্যাস্ট্রোলজিতেও তাই। প্রত্যেকটা বিষয়ের উপর অন্তরঙ্গভাবে জড়িত। যেরকম আমরা অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে দেখি, যেমন সূর্যচন্দ্রের আকর্ষণে জলভাগের উপর একটা বিরাট বড় প্রভাব পড়ে, হ্যাঁ, জোয়ার বা ভাটা তৈরি হয়। ঠিক একই রকমভাবে জড়ভাগের উপরেও কিন্তু তার একটা বিরাট প্রভাব পড়ছে, যেটা হয়তো খালি চোখে আমরা দেখতে পাই না। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের এই মহাবিশ্বের উপর পড়ছে। তো এই বিষয়টাই
আমরা প্রাচীন যারা আমাদের সায়েন্টিস্ট রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজির উপর ক্রমাগত রিসার্চ করে গিয়েছেন, সেই সূত্রের উপর আমরা কাজ করছি এবং সেই কাজ করতে করতে আমাদের এখনকার সময়েও আমরা যারা কাজ করছি এই নিয়ে আরও মডার্ন, আরও নতুন নতুন জিনিসের উদ্ভাবন করছি, তারা সত্যি কথার অর্থেই ফলিত, অর্থাৎ একটা প্রেডিকশন, একটা নির্ভরযোগ্য ক্ষেত্র তৈরি করতে সাহায্য করছি। বস্তুত বলে রাখা প্রয়োজন, ইসলামিক পিরিয়ডে যখন নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুড়িয়ে দেওয়া হয়, আমাদের জ্যোতিষশাস্ত্রের মহা আকর অনেক গ্রন্থ প্রায় 4 মাস ধরে পুড়েছিল। তো সেই জায়গায় যদি আমরা দেখি, আজ ভারতবর্ষ জ্যোতিষশাস্ত্রে এখন যে একটা অবিশ্বাসের ক্ষেত্র তৈরি হয়েছে বা অবিশ্বাসের ক্ষেত্র মানুষ নিয়ে বহন করছে, সেটা থাকতো না বললেই চলে। আরও অনেক অ্যাডভান্সড গতিতে আমরা এগিয়ে যেতাম বা অনেক অ্যাডভান্সড নতুন নতুন রিসার্চের ক্ষেত্র তৈরি হতো। তো বিষয়টা অবিশ্বাসের ক্ষেত্র একেবারেই নয়, জ্যোতিষশাস্ত্র একটা সম্পূর্ণ সত্য। কেউ যদি অন্ধকার ঘর করে ঘরের ভিতরে থেকে সকালের উদিত সূর্যকে মনে করে যে সূর্য ওঠেনি, অন্ধকারই রয়েছে, তো তাকে তো জানলাটা খুলতে হবে, দেখতে তো হবে যে সূর্যটা উঠেছে কিনা। জ্যোতিষশাস্ত্রও ঠিক তাই, একটা সত্য সাবজেক্ট, তার জন্য জানলা খোলার দরকার আছে, সূর্যটাকে দেখার দরকার আছে এবং সেই বিশ্বাসের উপর দাঁড়িয়ে বলা উচিত যে হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র ঠিক। তো এটাই হচ্ছে ব্যাপার। জ্যোতিষশাস্ত্র একটা থেরাপি, জ্যোতিষশাস্ত্র একটা ট্রিটমেন্ট, এবং এটাও সেই ট্রিটমেন্টের উপর অনেক কিছু বিষয়ের উপর, কালারের উপর নির্ভর করে কাজ করে। অ্যাস্ট্রোলজির মধ্যে অনেক ধরনের গ্রহ আছে, 8টা বা 9টা। একদম। তো এর কি কি প্রভাব হয়, মানে বা এই প্রভাবের ফলে অনেকজনের খারাপও হয়েছে, একদম। অনেকজন ভালো প্রভাব পেয়েছে, একদম। এই বিষয়টা একটু বলতে পারবেন শর্টে? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের অ্যাস্ট্রোলজিতে 9টা প্ল্যানেট রয়েছে। এই 9টা প্ল্যানেটের মধ্যে রয়েছে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রাহু এবং কেতু। রাহু কেতু হচ্ছে ছায়া প্ল্যানেট বা ছায়াগ্রহ। তো প্রত্যেকটা প্ল্যানেট, কোনো প্ল্যানেটই কিন্তু খারাপ নয় বা কোনো প্ল্যানেটই কিন্তু ভালো নয়। প্রত্যেকটা প্ল্যানেটকে অ্যাজ এ অ্যাস্ট্রোলজার বা একজন শিক্ষাবিদ হিসাবে যেটা দেখা প্রয়োজন, প্রত্যেকটা প্ল্যানেটের পজিটিভিটি রয়েছে, প্রত্যেকটা প্ল্যানেটের নেগেটিভিটি রয়েছে। জ্যোতিষের ছক যখন আমরা বিচার করব বা জ্যোতিষের চার্ট যখন অ্যানালাইসিস করব, তার উপর নির্ভর করে আমরা বলতে পারবো যে কার ক্ষেত্রে কোন গ্রহটা বেশি পরিমাণে প্রভাবশীল বা ফলদায়ী গ্রহ, কার ক্ষেত্রে প্রভাবশীল নয় বা ফলহীন গ্রহ। তো সেইটা নির্ভর করছে সম্পূর্ণভাবে গ্রহদের অবস্থান, অবস্থিতি এবং কোন প্ল্যানেট কার উপরে কীভাবে ফল দিচ্ছে আর কি, এর উপর ডিপেন্ড করে। এই গ্রহের মধ্যে আমার একটা সবচেয়ে জানার ইচ্ছা হচ্ছে রাহু। হ্যাঁ। রাহু অনেকজনকে মানে খারাপ জিনিসও দেয়, যার ফলে শনি জড়িত হয়ে যায়। তো হ্যাঁ। এই রাহুর কারোর মধ্যে ভালো করার জন্য হ্যাঁ। কি কি উপায় আছে যদি আপনি বলতে পারেন? বাহ, খুব সুন্দর প্রশ্ন। বিষয়টা হচ্ছে, রাহু এমন একটা প্ল্যানেট, রাহু হচ্ছে শ্যাডো প্ল্যানেট, প্রথম কথা। রাহু মানুষের জীবনে একটা বিরাট বড় প্রভাব বিস্তার করতে পারে। আবার রাহু যদি কুপিত প্রভাব থাকে, তাহলে রাহুর জন্য মানুষের অনেক নেগেটিভ অনেক কিছু কারণও ঘটে। প্রথমে আমি দু একটা রাহুর পজিটিভিটির কথা বলি। রাহু হচ্ছে একটা ফোর্স বলা চলে। রাহু যাদের জন্মকুণ্ডলিতে ভালো অবস্থানে রয়েছে, তারা ভালো আইপিএস বা WBCS অফিসার বা কোনো উচ্চ পদস্থ র্যাঙ্কে যাওয়ার ক্ষেত্রে, কোনো ভালো একটা জায়গাতে একজন মানুষ অবস্থান করলেন, সেই যে যাওয়ার যে ফোর্স, সেটা কিন্তু রাহু দেয়। জন্মকুণ্ডলিতে রাহু বলবান হওয়ার বিরাট একটা ব্যাপার লাগে। আবার দেখা যাচ্ছে যে কেউ দীর্ঘদিন ধরে কোনো মানে প্রচুর লোনে জর্জরিত, হ্যাঁ, EMI পরিশোধ করেই যাচ্ছে কিন্তু সেটার স্টপ হচ্ছে না, একটা সর্বগ্রাসী আকাঙ্ক্ষা তৈরি করে রাহু। আবার রাহুর মেইনলি যদি আমরা বলি, এই কলির এজেন্টই হচ্ছে রাহু। হ্যাঁ, অর্থাৎ রাহুর নেচারটা হচ্ছে সর্বগ্রাসী, যেরকম সব কিছু আছে কিন্তু কোনো কিছুর পরিতৃপ্তি নেই, এটাই মেনলি হচ্ছে রাহু ইন্ডিকেশন করে। যেরকম এই মোবাইল ফোন, মোবাইল গুডস, মোবাইল, যেরকম আমরা ইলেকট্রনিক যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি, এই সব কিছুই আমরা ব্যবহার করছি, কিন্তু সেই ব্যবহারে কিন্তু কোনো রকম আমাদের পরিতৃপ্তি নেই। আমাদের সব কিছু চাই, কিন্তু চাওয়ার পরেও কিন্তু আমাদের সেই তৃপ্তি হচ্ছে না, চাহিদার কোনো শেষ নেই। রাহুর নেচারটা হচ্ছে এটাই। তো রাহুর নেগেটিভ প্রভাব থাকলে পরে মেনলি যেটা হয়, স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে খুব ক্ষতি হয়। হ্যাঁ, আমরা যদি জন্মকুণ্ডলিতে রাহুর পীড়িত প্রভাব দেখি, তাহলে মেইনলি স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশুনোর খুব ক্ষতি হয়, তাদের বিপথে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, খুব খারাপ বন্ধু সঙ্গ তৈরি হয়। এই ব্যাপারগুলো রাহুর নেগেটিভ এফেক্টের ফলে হয়। অর্থনৈতিক সমস্যা তৈরি হয় এবং দেখা যায় রাহুর অন্তর্দশা চলছে। মেইনলি রাহুর অন্তর্দশাতে রাহু যদি খুব বলশালী বা ভালো অবস্থানে থাকে, সেই মানুষকে প্রচুর উঁচু জায়গা দিতে পারে।
অনেক সম্মান, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি দিতে পারে। আবার রাহুর পীড়িত প্রভাবের জন্য সেই সময় মানুষকে খুব স্ট্রাগল করে উঠতে হয়। হ্যাঁ, এবার শনির মেনলি প্রভাবটা হচ্ছে, শনি কিন্তু মানুষকে, যেটা শনি মানেই যে একটা প্রচণ্ড কুপ্রভাব, শনি মানেই একটা যে পীড়িত প্রভাব, শনি মানেই একটা ভয়ের করাল গ্রাস, বিষয়টা কিন্তু একেবারেই সেরকম নয়। শনি মানুষকে যেটা দেয় সেটা হচ্ছে সারা জীবনের সম্পদ। শনি মানুষকে, রাহু যেরকম অনেক কিছু দেয় কিন্তু তার যেন অতৃপ্ত চাহিদা থেকে যায়, যেন কিছুই পেলাম না, বা চাহিদার একটা কমপ্লিট হতে চায় না। কিন্তু শনি মানুষকে একটা আলটিমেট একটা সফলতা দেয়, আলটিমেট একটা দিয়ে দেয়, যেটা কিন্তু সারা জীবনের সম্পদ। কিন্তু এই শনি যদি কুপিত প্রভাব থাকে, শনি যদি নেগেটিভ প্রভাব থাকে জন্মকুণ্ডলিতে, তাহলে দেখা যায় প্রচুর পরিশ্রম করে, প্রচুর অধ্যাবসায় করেও একটা ভালো সাকসেস গেইন করতে পারছে না। কারণ শনি প্ল্যানেটটাই হচ্ছে অধ্যাবসায়ের গ্রহ, শনি প্ল্যানেটটাই হচ্ছে একটা কি বলবো, খুব টেনাস, হ্যাঁ একদমই তাই, প্রচণ্ড স্লো মোশন, শনির মোশনটা স্লো থাকে, বাট শনির যেটা দেয় সেটা হচ্ছে একদম একদম কি বলবো, অনেক দিন থেকে যায় বা অনেক দিন স্টে করে। শনির বিষয়টাই হচ্ছে এরকম। তবে শনি রাহু জন্মকুণ্ডলিতে, মানে তুমি যেটা বললে, যেটা শনি রাহু জন্মকুণ্ডলিতে যদি এক জায়গায় থাকে, বা শনি রাহুর মিলিত প্রভাব, যেটাকে আমরা অ্যাস্ট্রোলজিতে শ্রাপিত দোষ বলে থাকি, তো এই শ্রাপিত দোষের ফলে মানুষকে অনেক দুর্ভোগ ভোগ করতে হয়। এবার সেটা জন্মকুণ্ডলী ভেদে তার তারতম্য নির্ভর করে, সেটা বিচার বিশ্লেষণ সাপেক্ষ। এবার কিভাবে রিকভারি করা যায়, হ্যাঁ, তো মেইনলি রিকভারির অনেক রকমের প্রসেস আছে। রাহু খারাপ মানেই একটা গোমেদ পড়ে নিলাম, বা রাহু খারাপ মানেই এমন কিছু স্টোন পড়ে নিলাম, বিষয়টা সেরকম নয়। রাহুর প্রতিকারেরও আমাদের অ্যাস্ট্রোলজিতেও অনেক কিছু ভাগ রয়েছে, জন্মকুণ্ডলী ভেদে তার তারতম্য করতে হয়। সব ক্ষেত্রেই যে রাহুর রেমিডিকে ধারণ করে নিলেই যে রাহু পীড়িত প্রভাব কেটে যাবে, বিষয়টা এরকম নয়। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের দেখতে হয় অন্যান্য প্ল্যানেট যেগুলো হচ্ছে রাহুকে বা রাহুর নেগেটিভ এনার্জিকে রিকভারি করতে পারে, এমন প্ল্যানেটের রেডিয়েশন দিয়েও কিন্তু রাহুকে বা রাহুর নেগেটিভ ইম্প্যাক্টকে প্রতিহত করা যায়। আবার রাহুর যদি পজিটিভ প্রভাব থাকে অথচ দেখা যায় রাহু ঠিক মতন ফল দিতে পারছে না, তখন সেক্ষেত্রেও কিন্তু রাহুকে সেই জায়গাকে বা সেই জিনিসের রিকভারি করে কিন্তু, বা রাহুর প্রতিকার করেও কিন্তু দেওয়া যেতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে, মানে যেহেতু শনির কথা উঠেছে, এবার আমার প্রশ্ন আছে, মানে শনিকে নেই, মানে পরে কথা বলতাম, কিন্তু যখন উঠেই গেছে রাহু থেকে শনি, এবার অনেকে এটা মনে করে যে শনিবার মানেই হচ্ছে নিরামিষ খাবো, শনিবার মানে হচ্ছে মন্দিরে গিয়ে লোকে পুজো দেয়, যে আমার শনির দশা চলছে। একটা জিনিস আছে যে 2.5 বছরের একটা শনির কোনো একটা প্রভাব থাকে, একটা 7.5 বছরের, ঠিক আছে? তো এই যে প্রভাবগুলো থাকে, 2.5 বছরের যে প্রভাবটা, এটার মধ্যে কী কী হতে পারে? আর 7.5 বছর কি শনি সত্যি 7.5 যেটা চলে, ওটার মধ্যে মানে এমন কি কি প্রভাব হতে পারে যেটা একটা মানুষকে শেষ করে দিতে পারে? মানে অনেকের থাকে না যে একদম রাজা থেকে ফকির হয়ে গেলাম শনির জন্য, এই জিনিসটা কি আসলেই হয়? বাহ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছো। প্রথম কথা বলি, শনিকে বলা হয়েছে কর্মফলদাতা। তো সারা জীবন পাপ করে এলাম, শুধুমাত্র শনির 7.5, বিশেষ করে শনির 7.5 কনসেপ্টটা খুব নতুন আমদানি। এটার অনেক আগে বা অনেক প্রাচীন গ্রন্থ ঘাঁটলে পরে শনির 7.5 এই বিষয়গুলো খুব একটা উল্লেখ পাওয়া যায় না। এটা হচ্ছে খুব নতুন প্রজন্মের আমদানি একটা জিনিস। তো ঠিক আছে, এটা নিয়ে আমি আলোচনা করছি। তো প্রথম কথা যেটা বলি, যে শনির 7.5-তে শনিবার পালন করলে বা নিরামিষ খেলে, বা শনির যখন আমাদের কোনো ফেস চলবে তখনই আমরা শনির যে ধরনের কারকতা বা খুব আমরা নিয়মিত সংযমী হব, বাদবাকি সময়টা আমরা লেড়ে উল্লাসে করে থাকবো, বিষয়টা এরকম নয়। বিষয়টা এরকম করলে কিন্তু কোনো রকম ফলই পাওয়া যায় না, আদত পক্ষে আমি আমার অভিজ্ঞতাতে দেখেছি। হ্যাঁ, বিষয়টা কর্মফলদাতা, অর্থাৎ তিনি তোমার পূর্ব কর্মের ফল দান করবে। এবার যে সময়টাতে উনি ফল দান করবেন, সেই সময়টাতে উনি তো তোমার পাস্ট হিস্ট্রি সমস্ত কিছুই জানেন। তো সেই সময়টা তুমি খুব সংযমী, তুমি নিরামিষ গ্রহণ করছো, তুমি খুব সংযমী হয়ে কথা বলছো, বিষয়টা এরকম নয়। তবে হ্যাঁ, এরকম একদম যে না হলে, মানে সেই শনির ফেজের মধ্যে তুমি যদি সংযমী না হও, বাদবাকি সময়টাতে তুমি যদি ভালো কর্ম করে থাকো, তোমার অনেক ক্ষেত্রে ভালো ফলও তুমি অবশ্যই পাবে। তোমার কর্মফলের টোটাল বিচার বিশ্লেষণ হবে। তো এটা নিয়ে আমি আসছি। তো যেটার কথা তুমি বললে শনির 7.5, শনির 7.5টা হচ্ছে মেনলি তোমার যেটা রাশি, ধরো আমি ধরে নিলাম তোমার মেষ রাশি। তো মেষ রাশির আগের ঘরটা হচ্ছে মীন রাশি, এবং মেষ রাশির পরের ঘরটা হচ্ছে বৃষ রাশি। তো প্রত্যেকটা রাশিতে শনি ট্রানজিট বা গোচরে 2.5 বছর করে অবস্থান করেন।
হ্যাঁ, এবার ধরো তোমার হচ্ছে মেষ রাশি, মেষ রাশিতে শনি 2.5 বছর অবস্থান করবেন। তার বিগত 2.5 বছর আগে মীন রাশিতে উনি 2.5 বছর অবস্থান করেছিলেন, এবং তোমার মেষ রাশিতে 2.5 বছর অবস্থান করার পরবর্তী যে 2.5 বছর সেটা বৃষ রাশিতে অবস্থান করবেন। এই যে 3টে 2.5, এটাকে ক্যালকুলেট করলে 7.5 বছর হয়, অর্থাৎ নিজের রাশি, তার আগের রাশি এবং তার পরের রাশি, এই টোটাল যে টাইমটা এটাকে বলা হয় 7.5। এইবার মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে, বা এখনকার মডার্ন অ্যাস্ট্রোলজিতে যে ব্যাপারটা এসছে, যে শনির 7.5 নিয়ে একটা ভীতি বা আতঙ্ক, বিষয়টা একেবারেই নয়। কারণ আমাদের অ্যাস্ট্রোলজিতে অনেক কিছু বিচার বিশ্লেষণ আছে, নবতারা চক্র রয়েছে। এই নবতারা চক্রে নাক্ষত্রিক একটা বিচার বিশ্লেষণ দেখতে পাওয়া যায়। শনি দেখা গেল মিত্র নক্ষত্রে পড়েছে, অতিমিত্র নক্ষত্রে পড়েছে, অর্থাৎ ওই 7.5 বছরের মধ্যে শনি অনেকগুলো নক্ষত্রে অবস্থান করছেন। মানে মোটামুটিভাবে দেখতে গেলে 3, 3, 6, প্রায় 7টা থেকে 8টা নক্ষত্রের মধ্যে শনি যাবে। এবার সেক্ষেত্রে দেখা গেল যদি বিপদ নক্ষত্র, প্রত্যয়ী নক্ষত্র, বা দেখা গেল যে বধ নক্ষত্রে পড়লো, তখন তোমার সেই টাইমগুলো প্রচণ্ড খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাবে। কিন্তু মিত্র নক্ষত্র, অতিমিত্র নক্ষত্র তোমাকে খুব ভালো ফল দেবে। এইবার দেখা যাচ্ছে তোমার জন্মকুণ্ডলিতে বা জন্ম চার্টে শনির অবস্থান বা শনির যে নক্ষত্রিক যে যোগ, সেটা প্রচণ্ড ভালো অবস্থানে রয়েছে। শনি তোমাকে দুরন্ত ফল দেবে। সেই 7.5 বছরের মধ্যে তোমাকে এমন একটা জায়গা তোমাকে দিয়ে দেবে, যেটা আমরা অনেক প্রথিতযশা ভারতবর্ষের মানুষজনদের ক্ষেত্রেও দেখি। শনির 7.5 তাদেরকে জীবনের সর্বোচ্চ জায়গা দিয়েছিল। নরেন্দ্রনাথ মোদীর ক্ষেত্রে আমরা দেখতে পাই, যিনি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তো বৃশ্চিক রাশিতে ওনার যখন শনির 7.5 চলেছিল, তখন উনি সেই জায়গাটা অ্যাচিভ করেছিলেন। তো শনি মানুষকে যেটা দেয় সেটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট, একদম চিরস্থায়ী দিয়ে দেয়। তো শনির পীড়িত প্রভাবে, অর্থাৎ তার কর্মের তিনি ফল পেয়েছেন সেই সময়ে। এবার দেখা যাচ্ছে কোনো মানুষ দীর্ঘদিন দুষ্কর্ম করে এসছেন, সেই শনির 7.5 চলাকালীন তিনি মহাপুণ্যবান হয়ে গেলেন। বিষয়টা এরকমভাবে কখনোই বিরাট ফললাভ করা যাবে না। হ্যাঁ, এটাই একটা বিষয়। তো হ্যাঁ, শনির 7.5 চলাকালীন আমরা তো সাধারণ মানুষ, আমরা তো এটা অবশ্যই ঠিক, আমরা তো সাধারণ মানুষ। আমাদের ক্ষেত্রে কোনটা পাপ, কোনটা পুণ্য, কোনটা সঠিকভাবে করা উচিত নয় আমরা জানি না। এটা অবশ্যই একটা ঠিক কথা, একটা সর্বগ্রাহ্য কথা। তো সেক্ষেত্রে বলা উচিত প্রত্যেকটা মানুষকে এমনি নীতিনিষ্ঠ হওয়া উচিত, গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। যেহেতু শনি হচ্ছে বৃদ্ধ কারক গ্রহ, উনি সবসময় দেখেন আমাদের থেকে বড়জন যারা রয়েছেন, বয়োজ্যেষ্ঠজন যারা রয়েছে, গুরুজন যারা রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা কতটা শ্রদ্ধা বা সম্মান করছি, এই বিষয়টাকে আমাদের ঠিক রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা অত্যন্ত বলা কর্তব্য, সেটা হচ্ছে গিয়ে শনি হচ্ছে গিয়ে লেবার শ্রেণীর প্রতিনিধি। যদি সেই রকম দেখা যায়, শনি কর্তৃত্ব করে, কন্ট্রোল করে, যারা পরিশ্রমী, শ্রমজীবী, লেবার খাটছেন, রিস্কো চালাচ্ছেন, যারা খুব শ্রমের কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কখনোই দুর্ব্যবহার করা যাবে না। তাদের কখনোই কোনো রকম খারাপ কিছু মন্তব্য করা যাবে না। তাদের সবসময় একটা তাদেরকে সম্মান জ্ঞাপন করতে হবে। একটা ভিখিরি মানুষ, একটা পরিশ্রমী মানুষ, তাকে আমরা দুচ্ছাই করে আমরা যদি বিহেভ করি, সেই জায়গাতে কিন্তু শনি প্রচণ্ড পরিমাণে নেগেটিভ প্রভাব দিতে শুরু করে দেয় একদম সম্পূর্ণভাবে। তো এই ব্যাপারগুলো আমাদের খেয়াল করতে হবে। এবং শনিবার দিন পালন, বিশেষ করে শনিবার দিন পালন বলতে কি, সেই দিনটাকে আমাদের সম্মান জানানো। শনিবার দিন পালন বলতে সেই দিনটাকে আমাদের সম্মান জানানো। বিশেষ করে যদি সম্ভব হয়, শনিবার দিন যদি তেল ছাড়া কোনো খাদ্যবস্তু খাওয়া যায়, নিরামিষ শুধু নয়, তেল ছাড়া যদি আমরা খাবার খাই, তাহলে অবশ্যই বেশ কিছুটা পজিটিভিটি হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে কারো জন্মদিনে কাউকে যদি আমরা সেলিব্রেট করি, সেরকম কারো দিনের যদি আমরা কাউকে প্রদর্শন করে কিছু একটা জিনিস করি, তো সেটা তো অবশ্যই তার একটা প্রীতিধারক হবে, তার একটা প্রীতিমান হবেন, শনি তুষ্ট হবেন। তো এটুকু বলাই যায় আর কি। তো বিষয়টা হচ্ছে এটাই। ফলে শনির 7.5 মানেই যে একটা বাজে প্রভাব বা সর্বগ্রাসী আমাকে খেয়ে ফেলবে, বিষয়টা এরকম নয়। হ্যাঁ, এবার শনির জন্মকুণ্ডলিতে দেখা যায় যে কিছু নেগেটিভ প্রভাব কারোর রয়েছে, তো সেক্ষেত্রে কর্মজনিত কিছু সমস্যা হয়, আর্থিক কিছু সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমাদের অ্যাস্ট্রোলজারদের কাছে এলে পরে তার রেকটিফিকেশান আছে, রিকভারি আছে। সেই ঠিকঠাক মতন যদি থেরাপি যদি করে দেওয়া যায়, অবশ্যই তারা ভালো প্রভাব পায়। এবার নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, মানে এটা অনেকের মনে এটা হতে পারে, ঠিক আছে, এবার আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকে। এবার অনেকে যদি সবার হয়ে আমি বলি যে একজনের মানে খুব ভালো ইনকাম করছে সে, ঠিক আছে, মানে 2 হাতে ইনকাম করছে, কিন্তু হাতে কোনো টাকা থাকছে না। এক্স্যাক্টলি, খুব সুন্দর একটা প্রশ্ন তুমি করেছো। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই প্রশ্নটা নিয়ে আজকের দিনের বেশিরভাগ মানুষেরই একটা প্রশ্ন থাকে যে ইনকাম হচ্ছে, বাট খরচ হয়ে যাচ্ছে প্রচুর। 100 টাকা উপার্জন করলে 99 টাকা খরচ হয়ে যাচ্ছে, সেভিংসটা ঠিক মতন আসছে না। তো সেক্ষেত্রে আমরা অ্যাস্ট্রোলজিতে আমাদের অনেক কিছু দেখার ব্যাপার থাকে। দ্বিতীয় ভাবকে প্রথম কথা দেখতে হয়, ধনস্থানকে। ধনস্থানে
সঙ্গে যদি কোনোভাবে রাহুর অবস্থান থাকে, তো এক্ষেত্রে ধনসম্পত্তি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাস্তুর অনেক নেগেটিভিটির প্রভাবে এই ব্যাপারটা হয়। বাস্তুর নেগেটিভিটি থাকার জন্য, বাস্তুক্ষেত্রে সমস্যা থাকার জন্য দেখা যাচ্ছে বাড়িতে টাকা পয়সা আসছে হয়তো প্রচুর, কিন্তু সেই টাকা পয়সাকে মানে ঠিক মতন জমিয়ে রাখা যাচ্ছে না, সেটা যে কোনো খাতেই হোক বেরিয়ে যাচ্ছে। বাড়িতে রোগ ভোগ, অসুস্থতা হোক, বা যে কোনো ধরনের অন্য ধরনের কাজেও দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে টাকা কিছুতেই রাখা যাচ্ছে না। তো এটার নেগেটিভ এফেক্টের ফলে ঘটে অনেক কিছু আমাদের প্ল্যানেটারি। এটার মূল কারণটা হচ্ছে রাহুর তো একটা অবশ্যই প্রচ্ছন্ন প্রভাব থাকে যেভাবেই হোক। রাহুই কিন্তু মেনলি টাকা পয়সাকে হাতে রাখতে দেয় না, টাকা পয়সাকে বার করে দেয়। এছাড়াও দেখা যাচ্ছে জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতির কোনো নেগেটিভ প্রভাব থাকে, বা দেখা যাচ্ছে শনি রাহুর কোনো নেগেটিভ প্রভাব থাকলো, এর ফলেও কিন্তু অর্থকরীর একটা কিন্তু সমস্যা হয়। তবে এটা ঠিকঠাক মতন প্ল্যানেটারি যদি রিকভারি করা যায় তো অনেকটাই প্রোটেকশন দিয়ে দেওয়া যায়, এটার অনেকটাই সুরাহা থাকে। তো এটার কি কোনো রকম কোনো রকম টোটকা কি বলবো? হ্যাঁ, আচ্ছা, যাদের দেখা যাচ্ছে যে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ টাকা পয়সা দ্রুত খরচ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে একটা খুব সুন্দর টোটকা আমি বলে দিচ্ছি। একটা সাদা রঙের একটা ছোট্ট টুকরো, একটা কাপড়ের টুকরো নিয়ে নেবেন। নেওয়ার পরে তার মধ্যে 7টা লবঙ্গ, 7টা গোলমরিচ এবং 7টা আপনার এলাচ নিয়ে নেবেন। তাহলে 7টা লবঙ্গ, 7টা গোলমরিচ এবং 7টা এলাচ ছোট্ট একটা কাপড়ের পুঁটলিতে বেঁধে যদি সেটা মানি পার্সে রাখেন, দেখবেন খুব ভালোভাবে সেই আপনার উপার্জিত টাকা খুব সুন্দর ওয়েতে ব্যয় হচ্ছে। যেটা অপ্রয়োজনীয় ব্যয় হতো, সেই ব্যয়টা অনেকটাই রোধ করা যাবে। কেমন? মানে এবার সবাই রাখবে বলা চলে একদম। আচ্ছা, এই কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন যে জিজ্ঞেস করবো, যার উত্তর অনেক বড় হতে পারে, যে এই বছরটা মানে রাশিদের জন্য কিরম যেতে পারে, কোন রাশি, এটা আপনি শর্টে বলেন। একদমই, কারণ এটা অনেকজন জানতে চাইবে। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। 2024 সাল, প্রথম কথা বলি যে জ্যোতিষশাস্ত্রে 12টা রাশির রয়েছে: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 12টা রাশির অ্যাভারেজ কিছু কিছু করে বলা যায়, কিছু কিছু করে বলা সম্ভব, বাট প্রত্যেকজনের ন্যাটাল চার্ট যদি বিচার বিশ্লেষণ না করা যায় তো একদমই সঠিকভাবে সবারই বলা সম্ভব নয় কখনোই, কারণ সেটা কখনো পারফেক্ট হতে পারে না। হ্যাঁ, মোটামুটি রাশিগত বিচার বিশ্লেষণে যদি সেরকমভাবেই বলা যায়, তো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশভাবে আমরা দেখতে পাচ্ছি শনি রাহুর অবস্থান। তো মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ কয়েকটি কথা বলে দেওয়া প্রয়োজন। মেষ রাশির জাতক জাতিকাদের এই বছর কিন্তু আর্থিক ব্যয়ের জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকছে। মেষ রাশির জাতক জাতিকাদের পা বা কোমরের নিচের পোর্শনের যে কোনো অংশে আঘাত থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। এবং মেষ রাশির জাতক জাতিকাদের যেহেতু ষষ্ঠভাবে কেতুর অবস্থান রয়েছে, হ্যাঁ, কোনো গুপ্ত শত্রুতা থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের একটু সাবধান থাকতে হবে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের এই বছর কিন্তু যারা বিদেশ যেতে চাইছেন বা বিদেশ যাবার জন্য চেষ্টা অনেক দিন ধরে করছেন কিন্তু পারছেন না, তাদের জন্য এই বছর সময়টা অত্যন্ত ভালো। বৃষ রাশির ক্ষেত্রে বা বৃষ রাশির যারা মানুষজন রয়েছে তাদের জন্য এই বছরের একটা খুব বিশেষ জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যারা নতুন ধরনের ব্যবসা শুরু করতে চাইছেন, হ্যাঁ, তাদের জন্য কিন্তু নতুন কোনো ব্যবসা এই বছর লাভজনক হতে পারে। যারা স্টুডেন্ট রয়েছেন, যারা নতুন পিএইচডি করব কি করব না এই ধরনের ভাবনা চিন্তা করছে, তাদের জন্য কিন্তু এই বৃষ রাশির এই বছরটা কিন্তু 2024 সাল প্রচণ্ড ভালো শুভ যাবে। 2024, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2 + 0 + 2 + 4 অর্থাৎ 4, 6, 7, 8 অর্থাৎ কিন্তু শনির বছর। এবং এই বছর দেখা যাচ্ছে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন, গোটা বছরটাই কুম্ভ রাশিতে অবস্থান করছে, শতভিষা এবং তারপরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির অবস্থান থাকছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখতে পাই বৃষ রাশির ক্ষেত্রে মোটামুটিভাবে যদি দেখা যায়, তো সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে একাদশ এবং দশমভাবে কিন্তু শনির অবস্থান। তো এই জায়গাটা কিন্তু যথেষ্ট, দশম, একাদশ, দ্বাদশ অর্থাৎ দশমভাবে শনি অবস্থান করছে। কর্মের জায়গা কিন্তু যথেষ্ট ভালো। বছরের প্রথম ভাগে প্রথম কিছু মাস হয়তো দেখা যেতে পারে জব স্যাটিসফ্যাকশনের অভাব থাকলেও মোটামুটি জুন জুলাইয়ের পর কিন্তু এই জব স্যাটিসফ্যাকশনের অভাব কেটে যাবে এবং কোনো ভালো কোম্পানিতে, যারা কোনো একটা কোম্পানির মধ্যে রয়েছে ঠিক মতন প্রোগ্রেস করতে পারছে না, তারা মোটামুটি বছরের মধ্যভাগের পর কোনো বেটার কোম্পানিতে জয়েন করতে পারবে বা সেই কোম্পানিতে কিন্তু উত্তরোত্তর তাদের উন্নতি অবশ্যই বলা যায়। বা অনেক দিন ধরে যারা বৃষ রাশির যারা জাতক জাতিক
জাতিকা রয়েছে প্রমোশনের জন্য চেষ্টা করছেন, প্রমোশন হচ্ছে না, তো সেই জায়গাটা যথেষ্ট ভালো। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো মিথুন এবং কন্যা রাশি দুটোই একসাথে বলে নিচ্ছি। মিথুন এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলাই বাহুল্য এই বছর কিন্তু তাদের বড়সড় কিছু প্রাপ্তির একটা জায়গা কিন্তু আমি দেখেছি। বড়সড় কিছু পেতে পারে, সেটা কোনো প্রপার্টি হতে পারে বা দীর্ঘদিনের কোনো প্রপার্টি রিলেটেড ঝামেলায় যারা জর্জরিত ছিলেন তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে কোনো প্রপার্টি রিলেটেড কিছু তারা পেতে পারে, বা অপ্রত্যাশিত কিছু একটা প্রাপ্তি, সেটা কিন্তু মিথুন এবং কন্যা দুটোর ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি। এবং কর্মের জন্য কিন্তু মিথুন রাশি এবং কন্যা রাশি দুজনের জন্যই কিন্তু এই বছরটা খুব লাকি ইয়ার। এরপর যদি আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি আমি দেখি, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলবো, কর্কট রাশির জাতক জাতিকাদের রোগভোগের দিকে বা শারীরিক দিক থেকে কিন্তু এই বছরটা বেশ একটা সংশয়া সূচক। হ্যাঁ, তাদের ক্ষেত্রে কোনো বোন অর্থাৎ কিন্তু হাড়ের কিন্তু যে কোনো রোগভোগের অপ্রত্যাশিতভাবে চলে এলো এরকম কোনো রোগভোগ, হাড়ের বা নার্ভের কোনো ডিজিজ বা কোমরের কোনো পেইন বা কোনো রকম অনেক আগে হতো যে পেইনটা হঠাৎ করে সেই পেইন বা ব্যথা কিন্তু চলে আসলো, এই ধরনের কিন্তু রোগভোগের কিন্তু আবির্ভাব হওয়ার, অর্থাৎ রোগ থেকে কিন্তু এই বছরটা কর্কট রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বছরটা কিন্তু যাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা তৈরি হয়েছে সেটা কিন্তু আরও গুরুতর হতে পারে। বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যাপ্রদ বলাই চলে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। তবে বছরের শেষভাবে অনেকটা যারা বিবাহিত জীবনে বা বিয়ে করেননি তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা দিশা বা বিবাহের একটা সুন্দর সংযোগ এই বছরের শেষে হয়ে যাবে, বা যারা ধরুন বিবাহিত জীবন নিয়ে কোনো রকম সমস্যাতে ভুগছেন এই বছরের শেষের দিকে তারা একটা সমস্যার সমাধান পাবেন অবশ্যভাবেই। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরে মেইনলি যেটা ঘটবে সেটা হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের সপ্তম ভাবে শনি অবস্থান করছে, অর্থাৎ যাদের ক্ষেত্রে বিয়ে থাওয়া হচ্ছে না বা তাদের ক্ষেত্রে দেখা যাবে যে মোটামুটি জুলাইয়ের পর একটা খুব সুন্দর একটা জায়গা তৈরি হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে বলি, সিংহ রাশির জাতক জাতিকাদের এই বছর ব্যবসার ক্ষেত্রে একটা দারুণ সুবর্ণময় অধ্যায়, অর্থাৎ ব্যবসা আরম্ভ করেছেন কিন্তু ব্যবসাতে লাভ দেখতে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা এই বছর কিন্তু ব্যবসাতে একটা সুন্দর একটা ভালো প্রোগ্রেস করতে পারবেন। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের এই বছর যেহেতু অষ্টমে রাহু চন্দ্র রয়েছে, এই জাতক জাতিকাদের এই বছর কিন্তু জলপথে ভ্রমণ যারা করছেন বা জলপথে যারা বাইরে যাবেন তাদের ক্ষেত্রে বা জল রিলেটেড কোনো ব্যাপার থেকে সাবধান। কোনো রকম মানে খাদ্যবস্তু যেগুলো আমরা বাইরের যে ফাস্ট ফুড খাই সেই ধরনের খাদ্যবস্তু থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কন্যা রাশির তো আগেই বলেছি। আমি তুলা রাশির ক্ষেত্রে চলে যাই। তুলা রাশির ক্ষেত্রে যদি দেখি, আমি ষষ্ঠভাবে চন্দ্র এবং রাহুকে পাচ্ছি গোচরে, এবং এই দিক থেকে শনি থাকছে আপনার ষষ্ঠ পঞ্চমভাবে রয়েছে, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা যারা ফরেনে গিয়ে বা বাইরে গিয়ে পড়াশুনো করতে চাইছে, অর্থাৎ পিএইচডি করতে চাইছে বা বাইরে দেশে বৈদেশিক পড়াশুনো করতে চাইছে, তাদের জন্য এই বছরটা খুব সুন্দর সময়। বা তাদের কিন্তু এই বছর যারা বিদেশে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য খুব ভালো সময়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই বছরটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের একটা বিষয় বলে রাখি, বাড়ির যারা গুরুস্থানীয় রয়েছে, মা বাবা রয়েছে, তাদের সাথে কিন্তু একটা আইডিওলজিক্যালি ডিবেট হওয়ার একটা জায়গা তো, এবং মানুষের সাথে কথাবার্তার ক্ষেত্রে একটু সচেতন এবং একটু সাবধান থাকতে হবে, কারণ অপ্রিয় সত্যি কথা বেরিয়ে গেলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে আপনাদের। ফলে এই বছরটা সেক্ষেত্রে একটু সাবধান, টু দ্য পয়েন্ট কথা বলার ক্ষেত্রে একটু সংযমী ভাব রাখা, সংযত থাকা, এগুলো প্রয়োজন। আমি চলে যাই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা মোটামুটি অ্যাভারেজ দিক থেকে ঠিক থাকবে, কিন্তু মানসিক একটা হতাশা, মানসিক ডিপ্রেশন বলুন, যে কোনো জায়গা থেকে আসবে এবং সেটা কিন্তু গুরুতর আকার নিয়ে নেবে। ফলে মনটাকে আপনারা এই বছরটা কিন্তু সুন্দর এবং সুস্থ রাখার চেষ্টা করুন, কারণ মন আপনাদের এই বছরটা কিন্তু একটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, কারণ মন বা মানসিকতার অবক্ষয় কিন্তু এই বছর আপনাদের অনেক কিন্তু বিপদের দিকে বা বিপথের দিকে চালিত করতে পারে। এছাড়াও যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলি যে এই বছরটা কিন্তু সম্ভাবনাময়, বৃশ্চিক রাশি কিন্তু সম্ভাবনাময়, কিন্তু মন মানসিকতার জায়গাটাতে যদি ঠিক মতন করা যায় তাহলে কিন্তু এই বছরটা তাদের খুব ভালো কাটবে। এবার নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলীরও দেখা প্রয়োজন রয়েছে, এমন দেখা গেল, এমন হতেও পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর মনের উপর কোনো ভালো প্রভাব পড়লই না, ঠিক আছে, চন্দ্রের বলাবল দেখতে হবে। কারণ কি,
বিশেষ করে এই বছরে যেটা দেখা যাচ্ছে, বৃশ্চিক রাশি মানে হচ্ছে চন্দ্র নিচস্থ বৃশ্চিক রাশিতে, এবং চন্দ্র এই বছর যেহেতু রাহুর সঙ্গে মিনে একত্রিতভাবে অবস্থান করছে, ফলে এই জায়গাটা কিন্তু একটুখানি সমস্যাপ্রদ। বা যারা ধরুন দেখা যাচ্ছে সন্তানের জন্য প্রিপারেশন নিচ্ছেন, হ্যাঁ, আমি বলবো ভালোভাবে বৃশ্চিক রাশির জাতিকারা ডাক্তারবাবুর সঠিক পরামর্শ নিন, কারণ মিসক্যারেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। পেটের কোনো দুরারোগ্য ব্যাধি, আলসার হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে, এই জাতীয় বিষয় থেকে একটু বৃশ্চিক রাশিরা সাবধান থাকবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে, ধনুরাশির জাতক জাতিকাদের এই বছরটা ফাটকা যে কোনো ধরনের জিনিসে কিন্তু খুব ভালো একটা জায়গা দেবে, এবং বাড়ি থেকে যদি তারা কোনো রকম ব্যবসা করার যদি একটা চেষ্টা করছেন, ধনুরাশির ক্ষেত্রে খুব ভালো ফল দেবে। ধনুরাশির যেহেতু চতুর্থভাবে চন্দ্র এবং রাহুর কানেকশন, এবং তৃতীয়ভাবে কিন্তু শনির একটা যোগাযোগ রয়েছে, এই বছর যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কোনো কিছু যারা করছেন বা যুক্ত আছেন, সেই জায়গাতে কিন্তু একটা যথেষ্ট ভালো প্রভাব দেবে। ধনুরাশির জাতক জাতিকাদের আরেকটি কথা বলে রাখি, ধনুরাশির বিদ্যার্থী যারা রয়েছেন, বিদ্যার্থীদের ক্ষেত্রে বছরের প্রথম ভাগে একটু সমস্যা সূচক হলেও বছরের শেষের দিকে কিন্তু ধনুরাশি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো উন্নতি বা রেজাল্ট কিন্তু করবে। ধনুরাশির যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা ব্যবসা করছেন বা কর্মজীবী রয়েছেন, কর্মক্ষেত্র মোটামুটি অ্যাভারেজের দিক থেকে শুভ বলা চলে। এবার আমি চলে যাচ্ছি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে প্রথম কথা বলি, মকর রাশির এই বছরে ব্যয়ের পরিমাণ কিন্তু অত্যন্ত পরিমাণে বাড়তে পারে বছরের প্রথম দিকে। বছরের শেষ দিকে কিন্তু সেভিংসের জায়গাটা আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু মকর রাশির ব্যক্তিদের ক্ষেত্রে একটা কথা বলি, ব্যয়ের জায়গা বা অর্থনৈতিক জায়গা থেকে কিন্তু আপনারা এই বছর কিন্তু সাবধান থাকুন, কারণ অর্থনৈতিকভাবে প্রচুর টাকা চোট যাওয়া, প্রচুর টাকা চলে যাওয়া, যে টাকা ফিরে আসবে না, টাকা চলে গেল, হ্যাঁ, বা ভুলভাবে কাউকে টাকা দিয়ে দিচ্ছেন, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে সাবধান বা সচেতন থাকুন, কারণ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা রয়েছে। অর্থাৎ অর্থনৈতিকভাবে এই বছরটা কিন্তু আপনারা সাবধান থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আরেকটি বিষয় বলা হচ্ছে, মুখের কোনো রোগ, দাঁতের কোনো রোগ, জিহ্বার কোনো রোগ, হ্যাঁ, এই জাতীয় জায়গা থেকে কিন্তু আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছর কিন্তু আধ্যাত্মিক চিন্তা চেতনা, এমনিতেই কুম্ভ রাশির জাতক জাতিকারা আধ্যাত্মিক চিন্তা চেতনা প্রিয় হয় এবং আধ্যাত্মিকতার ইয়েতেই থাকে। তো সেক্ষেত্রে লগ্নে মানে মীন রাশির মধ্যেই যেহেতু শতভিষা নক্ষত্রে এই বছরটা থাকছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছে, তারপর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে, পুরো বছরটাই যেহেতু কুম্ভের মধ্যে শনির অবস্থান এবং দ্বিতীয়ভাবে যেহেতু চন্দ্র রাহু থাকছে, তো সেক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকেও বলি যে অর্থনৈতিকভাবে কিন্তু একটু সাবধান বা সচেতন থাকতে হবে। ভুল খাতে অর্থ বেরিয়ে যেতে পারে, কিন্তু অপরদিকে কিন্তু এই বছর কুম্ভের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের স্পিরিচুয়াল ক্ষেত্রে বা আধ্যাত্মিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি হবে, এবং অনেক কিছু বিচার বিবেচনার ক্ষেত্রে তাদের একটা পরিবর্তন আসবে। হ্যাঁ, তবে তাদের একটা কথা বলে রাখা প্রয়োজন যে তাদের যারা এই সময় নতুন কিছু করার চেষ্টা করছেন, সেটা ব্যবসায়িকভাবে হোক, নতুন কর্মের জায়গাতে হোক, সেই কর্মের জায়গা বা ব্যবসায়িক জায়গার যে লাভবান হওয়ার জায়গাটা কিন্তু খুবই ভালো। মীন রাশির সবশেষে আমি মীন রাশির ক্ষেত্রে যাই। মীন রাশির ক্ষেত্রে এই বছরটা কিন্তু যথেষ্ট লাভসূচক বলতে এই অর্থ প্রচুর পরিমাণে তাদের হাতে জমা হবে, কিন্তু সেই অর্থ অপরিকল্পিতভাবে বেরিয়ে যাবে। যে প্রসঙ্গে তুমি আলোচনা করছিলে যে অর্থ বেরিয়ে যাচ্ছে কেন, কারণ মীন রাশির বর্তমান বছরে যে ধরনের প্ল্যানেটারি কনজাংশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর। ফলে অর্থনৈতিক দিক থেকে সমস্ত রাশিচক্রের সমস্ত রাশির মধ্যে মীন রাশিকে একটু সচেতন করে দেওয়া। এই বছর কিন্তু মীন রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে গেইন করবে। বহু বছর যাবৎ, 5-7 বছর যাবৎ কোনো একটা কাজ হচ্ছিল না, সেই কাজের সঠিকভাবে সফলতা অর্জন করবে। কর্মনৈতিক ক্ষেত্রে দারুণ অগ্রসরতা, কিন্তু মীন রাশির জাতক জাতিকারা কিন্তু এই বছর আর্থিক দিক থেকে একটু সাবধান থাকতে হবে, এবং কোনো রকম বাজে নেশার প্রতি কিন্তু অ্যাডিক্ট হয়ে যেতে পারে। ফলে সেই জায়গাটা থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা এমনিতেই তারা খুব সৎ সরল এবং খুব বিবেকবান হয়ে থাকে, কিন্তু সেই জায়গা থেকে এটাই বলার যে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই বছর কোনো রকম বাজে নেশার চক্করে তারা চলে যেতে পারে। সার্বিকভাবে মীন রাশি কিন্তু যথেষ্ট উন্নতি সূচক। তো এই মোটামুটি দ্বাদশ রাশির একটা অ্যাভারেজ একটা বিশ্লেষণ। পুরোটা জানতে গেলে পরে ন্যাটাল চার্ট অ্যানালাইসিস প্রয়োজন এবং তার উপর বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। তাহলে আপনাদের আসতে হবে। হ্যাঁ, আসতে তো হবেই, তার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সব কিছু ডিটেলস দেওয়াই আছে। তো সেটা একটা আলাদা বিষয়, কারণ সবাই নিজস্বভাবে আলাদা,
তাদের একটা আলাদা চার্ট হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে মানে ওভারঅল একটা মানে তুমি বললে যে একদম যেতে পারে। একদম একদম একদম। তো একটা কথা বলে দিই, 12টা রাশির জন্য একটা করে টোটকা আমি বলে দিচ্ছি, খুব শর্টে বলে দিচ্ছি, খুব সংক্ষিপ্তভাবে। বিস্তারিত জানতে গেলে অবশ্যই ন্যাটাল চার্ট বিশ্লেষণ করে তার প্রতিকার করতে হবে, কিন্তু স্বাভাবিকভাবে যেটা বলার কর্তব্য সেটা আমি বলে দিই। যেরকম মেষ রাশির জাতক জাতিকারা বেশি পরিমাণে এই বছর ছোলার ডাল খান, হ্যাঁ, ছোলার ডালের ব্যবহার করুন, এবং সত্যনারায়ণের পুজো যারা করছেন না বাড়িতে সত্যনারায়ণের পুজো করুন। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি যে দুর্গা মন্ত্র বা দুর্গার মন্ত্রের জপ করুন, তাতে আপনারা ভালো ফল পাবেন। যদি আমি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসি, তো মিথুন রাশির জাতক জাতিকারা এবছর কোনো দরিদ্র ব্যক্তিকে কম্বল দান করুন সেক্ষেত্রে, এবং পিপিলিকাকে খাওয়ান, পিঁপড়েকে খাওয়ান, তাতে ভালো ফল পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, কর্কট রাশির জাতক জাতিকারা এই বছর প্রতিটা দিনই পারলে করুন। সেটা হচ্ছে বাড়িতে যারা ঘুম থেকে ওঠার পর কোনো গুরুস্থানীয় ব্যক্তি রয়েছেন, মা বাবা রয়েছেন, অন্তত মা বাবাকে উঠে একটু প্রণাম করুন, ঠিক আছে? যারা সিংহ রাশির মানুষজন রয়েছেন, সিংহ রাশির মানুষজনকে বলি যে প্রত্যহ সকালে উঠে সূর্য প্রণাম একটু করুন, হ্যাঁ, এই অভ্যাসটা তৈরি করুন। এই বছর যারা সিংহ রাশির জাতক জাতিকারা সূর্য প্রণাম করবেন, অনেক আটকে থাকা কাজের কিন্তু সঠিকভাবে সমাধান হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরটাতে বলি যে সবুজ রঙের জিনিসের একটু বেশি পরিমাণে ব্যবহার করুন, এবং কন্যা রাশির জাতক জাতিকারা যদি সম্ভব হয় কোনো শিবের পীঠে ভ্রমণ করুন, সেটা বদ্রীনাথ হতে পারে, কেদারনাথ হতে পারে, যে আমাদের কাছাকাছি তারকেশ্বরেও একটু ভ্রমণ করে আসুন। শিবের পীঠে শিবের পীঠস্থানে ভ্রমণ করুন, দেখবেন অনেক গ্রহদশা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। যদি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলি, তাহলে সেক্ষেত্রে বলতে পারি একটা ছোট্ট টোটকা বলি, ঘরোয়া টোটকা বলি। তুলা রাশির জাতক জাতিকারা একটা নারকেলে হলুদ কাপড় নারকেলে পেঁচিয়ে, সেটা আপনি আপনার ক্যাশ বাক্সে হতে পারে বা বাড়ির আলমারিতে যেখানে আপনি অর্থকড়ি রাখেন সেখানে রাখুন, দেখবেন খুব ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলি যে মৌরি এবং মিছরি নিজের সাথে রাখুন, মাঝে মাঝেই খান, সেটা আপনাদের মানসিক শান্তির ক্ষেত্রে একটা কিন্তু বিরাট প্রতিষেধক হিসাবে কাজ করবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলি, ধনুরাশির জাতক জাতিকারা প্রতি বৃহস্পতিবার একটি করে হলুদ সুতো হাতে বাঁধুন, এবং পারলে প্রতি বৃহস্পতিবার একটি রুটি নিজের হাতে তৈরি করুন এবং গুড় মাখিয়ে গরুকে খাওয়ান, গাভীকে খাওয়ান, তাহলে কিন্তু একটা ভালো ফললাভ আপনারা করতে পারবেন। যদি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, মকর রাশির জাতক জাতিকারা এই বছর স্কাই কালারের বা আকাশি রঙের ড্রেস ব্যবহার করুন, তাতে কিন্তু খুব ভালো ফল পাবেন এই বছরটাতে। এবং মকর এবং কুম্ভ দুটো রাশির ক্ষেত্রেই একটি খুব ভালো টোটকা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে বেশ কিছুটা পরিমাণ 300 গ্রামের সর্ষের তেল শনিবার দিন কিনে নিন, এবং সেই সর্ষের তেলের মধ্যে কিছুটা তিল মিশ্রিত করে দিন। শনিবার দিনই আপনি করবেন, সেটা আপনি স্নান করে করতে পারেন। 300 গ্রাম সর্ষের তেল নিলেন, এই 300 গ্রাম সর্ষের তেলের মধ্যে কিছুটা তিল আপনি দিয়ে দিলেন, এবং সেই তিলটিকে বাড়ির ছাদে উঁচু স্থানে কোনো সেফটি জায়গাতে আপনি রেখে দিন, এবং এটাকে পরের শনিবার ঠিক স্নান টান করে ওঠার পর আপনি এই জিনিসটাকে সরিয়ে কোনো অশ্বত্থ বৃক্ষের তলায় ঢেলে দিন, আবার আপনি জিনিসটিকে রাখুন। এই করলে কিন্তু যাদের মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু খুব ভালো ফল পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি ছোট্ট টোটকা বলে দিই। মীন রাশির জাতক জাতিকারা পকেটের মধ্যে একটি গিটে হলুদ দেখবেন দশকর্মা দোকানে কিনতে পাওয়া যায়, সেটিকে সাথে রাখুন, দেখবেন খুব ভালো ফল এই বছরটা আপনি পেতে পারেন। তো বিস্তারিত জানতে গেলে, বিস্তারিত করতে গেলে ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করে বিস্তারিতটা জানা প্রয়োজন। এবার এরপরের যে মানে কোশ্চেনই বলবো, ঠিক আছে? এরপরের যে টপিকটা আমি বলছি সেটা হচ্ছে অনেকের এরকম হয় যে রিলেশনশিপ খুব ভালো চলছে, চলতে চলতে কেটে গেল সেটা, আবার কারোর সাথে রিলেশনশিপ হলো, মানে রিলেশনশিপে কোনোভাবেই সেটা স্থায়ী হচ্ছে না, অথবা বিয়ে ঠিক হলো, সব কিছু গোছগাছ করলো, সব কিছু তোড়জোড় হয়ে গেল, কিন্তু বিয়েটা কোনোভাবে ভেঙে গেল। একদম। তো খুব সুন্দর প্রশ্ন, যে এইটা আজকের দিনের একটা খুব বড় ধরনের প্রশ্ন, যে ব্রেকআপ, হ্যাঁ, বিভিন্ন রিলেশনশিপে ঢুকছে কিন্তু সেই রিলেশনশিপের স্থায়িত্ব ঠিক মতন হচ্ছে না, বা দেখা যাচ্ছে পাত্র বা পাত্রীটি বা ছেলেটি বা মেয়েটি যথেষ্ট উচ্চশিক্ষিত বা চাকরিও করছে, অথচ দেখা যাচ্ছে বয়স গড়িয়ে যাচ্ছে কিন্তু ঠিক মতন বিবাহ হচ্ছে না। পাত্রী হলে পরে দেখা যাচ্ছে ভালো পাত্রী পাওয়া যাচ্ছে না, 35 বছর 38 বছর হয়ে যাচ্ছে কিন্তু ভালো পাত্র জুটছে না। আবার এমনও মানে পাত্রর ক্ষেত্রেও দেখা যাচ্ছে সরকারি চাকরি বা কেন্দ্রীয় সরকারি চাকরি করছে বা ভালো ধরনের একটা উচ্চ পদে প্রতিষ্ঠিত, কিন্তু সুযোগ্য পাত্রী কিছুতেই জুটছে না। তো এক্ষেত্রে
দেখা যায় যে আমাদের জ্যোতিষশাস্ত্রে বা জন্মকুণ্ডলিতে ভাবের বিচারে সপ্তম ভাবকে আমরা বিবাহের ভাব বলে দেখি। সেই সপ্তম ভাবের সাথে কোনোভাবে যদি অষ্টম বা ষষ্ঠ ভাবের কানেকশন তৈরি হয় বা কোনো নেগেটিভ প্ল্যানেটের কানেকশন তৈরি হয়, বৃহস্পতির সংযোগ যদি না থাকে, যদি রাহুর সংযোগ থাকে, তাহলে কিন্তু বা অন্যান্য যে পাপ পীড়িত গ্রহাবলীর অবস্থান বা সংযোগ বা কানেকশন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিবাহস্থানে অনেক সমস্যা তৈরি হয়। অনেক ক্ষেত্রে অনেক নেগেটিভ যোগ থাকে, সেই যোগগুলি যদি কোনোরকমভাবে সপ্তম ভাবের সাথে নেগেটিভ কানেকশন করে, তাহলে কিন্তু একটা বিবাহস্থানে সমস্যা তৈরি হয়। এবার সেটা প্রত্যেক এক একজনের চার্ট বিচার করে সেটা দেখা প্রয়োজন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেম জীবনে সে সফল নয়, অথচ বিবাহিত জীবনে খুব সুন্দর বা স্বাচ্ছন্দ্যময়। দেখা যাচ্ছে যে প্রেম জীবনে দেখা যাচ্ছে 5-6টা প্রেম করে বসে রয়েছে, কিন্তু দেখা গেলো তারপর যে বিবাহটা হলো, সেই বিবাহ জীবনে খুব সুন্দর বিবাহিত জীবন সে লিড করছে। তো এটাও কিন্তু একটা গ্রহগত প্ল্যানেটারি পজিশনে হয়। পঞ্চম ভাবকে আমরা জন্মকুণ্ডলিতে প্রেমের স্থান বলে দেখি। এবার পঞ্চমের সাথে কোনোরকমভাবে অষ্টম বা দ্বাদশের কানেকশন ঘটলো বা 12th হাউসের কানেকশন ঘটলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুতেই তার প্রেম টেকে না। বা রাহুর কানেকশন দেখা যাচ্ছে পঞ্চমের সাথে যুক্ত হয়ে রয়েছে, সে এক জীবনে এত প্রেম করেছে, মানে প্রতিদিনই একটা করে প্রেম করছে দেখা যাচ্ছে। তো এই ধরনের ব্যাপার বা অবৈধ অনেক ব্যাপারগুলো যুক্ত থাকে। তো এই বিষয়টা সম্পূর্ণভাবেই বিচার সাপেক্ষ। তবে হ্যাঁ, অবশ্যই ঠিক যে জ্যোতিষশাস্ত্রে এটাও একটা থেরাপি। ঠিকঠাকভাবে রেকটিফিকেশান করলে পরে এখান থেকে সম্পূর্ণভাবে পরিত্রাণ পাওয়া যায়। তো এইটা সম্পূর্ণভাবে নির্ভর করে যে প্ল্যানেটারি কনজাংশনের উপর, গ্রহগত অবস্থানের উপর সম্পূর্ণটা নির্ভর করে মেনলি। যদি ধরো এরকম হলো যে কারোর কাছে টাকা পয়সা নেই, সেই রেমেডিগুলো নিতে পারবে না, এবার গ্রহর প্ল্যানেটারি যে চেঞ্জেসগুলো, ওগুলো তো হতেই থাকছে, সব গ্রহ তো এক জায়গায় থাকছে না সবসময়। তো যদি কেউ কিছু না করে, এটা কি নিজে নিজে কাটা সম্ভব নাকি হবেই না? কিছু তো আমাদের প্রারব্ধ ভোগ করতেই হবে। যেটা আমরা ন্যাটাল চার্টে পেয়ে এসছি, তার প্রারব্ধ অবশ্যই ভোগ করতে হবে। কিন্তু রেমিডি বা কালার থেরাপি, আমাদের অ্যাস্ট্রোলজি যেরকম ডাক্তারবাবুর কাছে গেলে পরে দেখা যায় ডাক্তারবাবু আমাদের মেডিসিন দেন, তো আমাদের অ্যাস্ট্রোলজিতেও মেডিসিন হচ্ছে কালার, ঠিক আছে? তো কালারের উপর বেস করেই কিন্তু আমাদের মেন থেরাপিটা করতে হয়। তো সেক্ষেত্রে সবারই ক্ষেত্রে এবার রেমিডিরও অনেক বিচার ভাগ বিশ্লেষণ রয়েছে। এটা এরকম নয় যে অ্যাস্ট্রোলজি রেমিডির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, বিষয়টা এরকম নয়। হ্যাঁ, মানুষ ভেদে তার যাদের সাধ্য নেই সেই অনুসারেও কিন্তু তার রেমিডির বিচার বিশ্লেষণ রয়েছে। এটা যথার্থ একজন জ্যোতিষ, যিনি জ্যোতিষশাস্ত্রে জ্ঞান রাখেন, তিনিই একমাত্র মানুষ ভেদে মানুষকে কিন্তু সঠিক ট্রিটমেন্ট দিয়ে দিতে পারেন। তো এটা হচ্ছে কালার থেরাপি। কোন অ্যাস্ট্রোলজার কাকে কিভাবে কালারটাকে ইনজেক্ট করবেন, ন্যাচারাল কালার কার শরীরের মধ্যে প্রবেশ করাবেন, সেটা সম্পূর্ণভাবে তার নিজস্ব পারদর্শিতার উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে এরকম ব্যাপার নয় যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে হয়। যদিও আজকের দিনে এই বিষয়টায় হয়ে দাঁড়িয়েছে যে প্রচুর টাকা, প্রচুর অর্থ না দিলে বোধহয় এগুলো সম্ভব নয়, কিন্তু বিষয়টা একদম অমূলক, ভুল ধারণা। অনেক কম খরচে, অনেক মানুষের সাধ্যের মধ্যে খরচের মধ্যেও কিন্তু জ্যোতিষশাস্ত্রের প্রতিকার প্রতিবিধান করা সম্ভব। কেমন? তো এই বিষয়টা নিয়ে ভয় পাওয়ার বা অযথা ভীতির কোনো কারণ নেই। অ্যাস্ট্রোলজির রেমিডি খুব সহজ উপায়েই হয় এবং খুব সহজ পদ্ধতিতেই হয়। কেমন? যেহেতু মানে বিয়ের কথা উঠেছে, হ্যাঁ, ঠিক আছে, এবার এটা আমি অনেক জায়গায় শুনেছি, ঠিক আছে, শোনার আমার এটা শোনা কথা, আমি কারো দেখিনি, যে একটা মেয়ের মাঙ্গলিক আছে, ঠিক আছে, এবার তার বাড়িতে বিয়ে ঠিক হচ্ছে, সে তার হাজব্যান্ডকে বলছে বা তার হাজব্যান্ডের বাড়িতে বলছে যে আমাদের মেয়ে কিন্তু মাঙ্গলিক, ঠিক আছে। এবার মাঙ্গলিকটা এই যে বলে দিচ্ছে মাঙ্গলিক যে বলে দেওয়ার পরে আরো একটা কথা শুনেছি যে হাজব্যান্ডের নাকি ক্ষতি হয়, হাজব্যান্ড নাকি মারা যেতে পারে, এরকম একটা কথা চলে এসছে। তো এইটা কতটা সত্যি? এটা সম্পূর্ণ ভুল ধারণা। এরকম আমি অনেক চার্ট দেখেছি, অনেক জন্মকুণ্ডলী দেখেছি যে একজন মাঙ্গলিক নয়, অথচ খুব সুন্দর বিবাহিত জীবন তারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছে। এই সবটাই হচ্ছে বিচার সাপেক্ষ। দেখা যাচ্ছে জন্মকুণ্ডলিতে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশভাবে যদি মঙ্গল অবস্থান করে, সাধারণত মাঙ্গলিক বলা হয়। এবার মাঙ্গলিকটাকে একটা খুব খারাপ দোষ হিসাবে দেখা হয়েছে জ্যোতিষশাস্ত্রে, কিন্তু বিষয়টা এটা একটা অনেক আধুনিককালের আমদানি যে বিষয়টাকে খুব গুরুতর দোষ হিসাবে দেখা হয়েছে, বিষয়টা সেটা নয়। দেখা যায় মাঙ্গলিক যোগ থাকলে পরে বা এমন কিছু ধরনের রেকটিফিকেশন বা এমন কিছু ধরনের সমন্বয় ঘটে বা এমন ধরনের কিছু ক্যারেক্টারিস্টিক ঘটে যেটা কিনা অপর
পক্ষের বা অপোজিট সেক্সের মানুষেরও কিন্তু থাকা প্রয়োজন, যার জন্য বলা হয় যে মাঙ্গলিক পাত্রের সাথে মাঙ্গলিক পাত্রীর বিবাহ দেওয়া প্রয়োজন। তো মাঙ্গলিক যোগটা বা মাঙ্গলিক দোষটা কিন্তু সম্পূর্ণভাবে দেখে কিন্তু বিবাহ বিচার করা উচিত, বিষয়টা কিন্তু এরকম নয়। মাঙ্গলিক দোষের সাথেও অষ্টকূট বিচার বলে আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা বিষয় রয়েছে, সেই অষ্টকূট বিচারটাকেও কিন্তু প্রাধান্য আমাদের দিতে হবে। তো মাঙ্গলিক দোষের সাথে আরও অনেক কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলোকে একত্রিত করে কিন্তু বিবাহর জায়গাটাকে বিশ্লেষণ করা উচিত। শুধুমাত্র মাঙ্গলিক যোগ মানেই যে একটা ভয়াল প্রভাব, খারাপ প্রভাব, বা মাঙ্গলিক যোগ মানে এরকম একটা মানুষের ধারণা রয়েছে যে যদি পাত্রীর থাকে তাহলে পাত্র মারা যায়, বা পাত্রের যদি থাকে তাহলে পাত্রী মারা যায়। এই বিষয়টা অমূলক, এই বিষয়টা একটা খুব সেকেলে ধারণা। এই বিষয়টার সাথে আধুনিক জ্যোতিষশাস্ত্র কিন্তু কোনো রকম সম্পর্কিত নয়। বা অনেক জায়গায় এরকম দেখানো হয়েছে যে ছাগলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে বা গাছের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এইটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এটা ব্যবসায়িকভাবে একটা উপার্জনের পথ, আর কিছুই নয়। তো বিষয়টা এইরকমভাবে কিন্তু কখনো কোনো কিছু কাটে না। বা অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় কলা গাছের সাথে বিয়ে দেওয়া হচ্ছে, মহাদেবের সাথে বিয়ে দেওয়া হচ্ছে। এবার এটার যুক্তি কতটা রয়েছে সেটা সম্পূর্ণভাবেই একটা মানে বলা চলে না বা বলা যায় না আর কি। তো সম্পূর্ণভাবে মাঙ্গলিক যে দোষটাকে, এটাকে কখনো বড় করে দেখাটা ঠিক নয়, বা মাঙ্গলিক দোষের উপর নির্ভর করেই যে মানে বিবাহ বিচ্ছিন্ন করে দেওয়া বিষয়টা, সেটাও ঠিক নয়। তার সাথে আনুষঙ্গিক অনেক বিষয় কিন্তু দেখা উচিত বা দেখা প্রয়োজন। কিছু না, পোশাক ও একদম বাড়ির পোষা বিড়াল আর কি। আর কি আছে আমার কাছে, তুই বললে বল, নাই তুমি বলো মাঝখানে। একটা যেটা মানে এটা আমার নিজস্ব জানার ইচ্ছা, সেটা হচ্ছে বৃহস্পতি আর রাহু যখন একসাথে থাকে, এটা আমার শোনার জিনিস যে গুরুচণ্ডাল দোষ বলা হয় ওটাকে। তো এই ক্ষেত্রে মানে বৃহস্পতির যে এফেক্টগুলো, ওগুলো কি রাহু কাট অফ করে দেয় কোনো? বাহ, খুব সুন্দর প্রশ্ন। অ্যাকচুয়ালি রাহু যে প্ল্যানেটের সাথে অবস্থান করে, সেই প্ল্যানেটের যে সঠিক প্রভাব রাহু দিতে দেয় না। রাহু যে প্ল্যানেটের সাথে অবস্থান করে তার প্রভাবটাকে সে নিজের মতো করে রাহু দেয়। তার যে ধরো বৃহস্পতির সাথে রাহু অবস্থান করলো, তো সেক্ষেত্রে আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয় গুরু চণ্ডাল দোষ। অর্থাৎ গুরু হচ্ছেন বৃহস্পতি, রাহু হচ্ছেন দৈত্য, অসুর, চণ্ডাল, তো সেই জন্য গুরু চণ্ডাল। তো এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো অবশ্যই আছে। রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল দোষের প্রভাবে যেটা হয়, যাদের জন্মকুণ্ডলিতে থাকে তারা একটু বিজ্ঞ টাইপের হয়, বা একটুখানি নেগেটিভ বিজ্ঞতার একটা নিদর্শন দেখায়, এবং তারা গুরুজনদের গুরুসুলভ প্রকৃতি দেখায় না, বা শ্রদ্ধার ভাবটা কিন্তু কমে যায় তাদের মধ্যে, এবং এই বিষয়গুলো থাকে। এবং মানে সম্পূর্ণ জীবনে না হলেও অন্তত বৃহস্পতির মধ্যে যখন রাহুর কোনো ছোট ছোট দশা অন্তর্দশা আসছে, বা বৃহস্পতির মধ্যে যখন রাহুর একটা কনজাংশন আসছে, সেই সময়ে কিন্তু তাদের কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। যারা গুরুসুলভ ব্যক্তি বা গুরুজন সুলভ ব্যক্তি, তাদের সাথে কিন্তু একটা তিক্ততা সম্পর্ক তৈরি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুল বোঝাবুঝির একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যায়। তো এটাই হচ্ছে বিষয়, যে বৃহস্পতির সাথে রাহু যদি একত্রিত থাকে, বৃহস্পতির যে শুভ গুণগুলি সেগুলো রাহু নিজের মধ্যে নিয়ে সেগুলোর কিন্তু একটা বাজে রকমের একটা ক্যারেক্টারিস্টিক দেয়। তবে সেক্ষেত্রে সবার ক্ষেত্রে আবার বিষয়টা সেটা নয়। এই গুরু চণ্ডাল দোষ, বা তুমি যেটা বললে যে রাহু এবং বৃহস্পতি যদি একত্রিত অবস্থায় থাকে, এর কিন্তু অনেক শুভ প্রভাবও রয়েছে। হ্যাঁ, এবার সেটা কিন্তু কুণ্ডলী বিচার করে দেখতে হবে। রাহু যদি শুভ অবস্থানে থাকে, বৃহস্পতি রাহু দুটোই যদি শুভকারক গ্রহ হয়, তাহলে গুরুচণ্ডাল দোষে খুব ভালো ফল পাওয়া যায়। এরকমও দেখা গেছে গুরুচণ্ডাল দোষের অন্তর্দশা বা দশা অন্তর্দশাতে বা গুরুচণ্ডাল দোষ কিন্তু মানুষকে কিন্তু একটা খুব বড় পদ দিয়েছে, বা দেখা যাচ্ছে বড় কোনো সরকারি সম্মান লাভ করতে সাহায্য করেছে। এটাও কিন্তু গুরুচণ্ডাল দোষের প্রভাবে হয়। দুটো ফেসই থাকে, পজিটিভও থাকে, নেগেটিভও থাকে। ঠিক আছে, এই কালসর্পযোগের কিছু নেগেটিভ এফেক্টও থাকে, আবার কিছু পজিটিভ এফেক্টও আমরা পাই। তো মেনলি কালসর্প যোগ যেটা বলা হয়, যেটা বললাম যে রাহু এবং কেতুর একদিকে সমস্ত গ্রহদের অবস্থান, এবং আরেকদিকে 5টি ঘর সম্পূর্ণভাবে ফাঁকা অবস্থায় থাকছে। তো মেইনলি কালসর্প যোগের যে নামকরণটি, কাল মানে সময়, সর্প মানে হচ্ছে সাপ, অর্থাৎ কালকে যে সর্প পেঁচিয়ে রাখছে, অর্থাৎ সময়ের প্রভাব সময়ে উপলব্ধি করা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে কারোর জন্মকুণ্ডলিতে বর্তমান যে গ্রহাবস্থা বা দশা অন্তর্দশা, এই সময়টি তার ক্ষেত্রে খুব শুভ সূচক, অথচ সেই সময়ের প্রভাব
সে পাচ্ছে না। দেখা যাচ্ছে এই টাইমে হয়তো কারোর কোনো বেটার কিছু করার যোগ বা জায়গা, আমরা জ্যোতিষশাস্ত্রীরা যারা ভালো করে জ্যোতিষশাস্ত্রটাকে বুঝি তারা দেখে বলতে পারবো যে এই সময়ে হয়তো তার কোনো একটা ভালো জিনিস ঘটতো, কিন্তু সেটা সে পাচ্ছে না। অর্থাৎ সময়ের ফল সময়ে পাচ্ছে না। অর্থাৎ সময়কে যে সর্প পেঁচিয়ে রাখে তাকেই বলা হয় কালসর্প। অর্থাৎ দেখা যাচ্ছে কারোর একটা খুব ভালো চাকরির সময় চলছে, অথচ সে কোনো না কোনোভাবে চাকরিকে সে মানে ভালো ফল করতে পারছে না, বা ঠিকঠাক মতনভাবে সে চাকরি পাচ্ছে না, হ্যাঁ, বা ভালো যোগ আসছে না, ভালো সময়ের সংগঠনটা থাকা সত্ত্বেও সে ভালো জিনিসটাকে অ্যাচিভ করতে পারছে না। তো সেটাই হচ্ছে কালসর্পদোষের সবথেকে নেগেটিভ এফেক্ট। তো কালসর্প যোগ যাদের জন্মকুণ্ডলিতে থাকে মেনলি দেখা গেছে একটু বেশি বয়সের পর তারা কিন্তু খুব ভালো সুনাম অর্জন করতে পারে। 35-36 বছর বয়সের পর একটু বেশি বয়সে তারা কিন্তু আলটিমেট সাকসেসটা পায়, এবং সেটা কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে দেখা গেছে বেশ ভালোই হচ্ছে। তবে মেনলি কালসর্পদোষে একটা প্রভাব থাকে, তাদের একটু সাংসারিক জীবনে কিন্তু একটু অশান্তি থাকে, বাড়ির বা গৃহসুখ থেকে তারা কিছুটা বঞ্চিত হয়, কিন্তু তাদের পারিপার্শ্বিক বা বহির্জগতের ক্ষেত্রে আবার তারা খুব ভালো ফল পায়। কেউ যদি রাজনীতি করেন, হ্যাঁ, সেক্ষেত্রে রাজনৈতিক বাইরের জগতে সমাজের ক্ষেত্রে খুব ভালো ফল পাচ্ছেন। মেনলি কালসর্পদোষটা এরকম। এছাড়াও দেখতে হয় কালসর্প যোগ কারোর জন্মকুণ্ডলিতে রাহু এবং কেতুর অবস্থান কোন কোন ভাবে বা কোন কোন ঘরে রয়েছে। রাহু এবং কেতু যে যে ভাবে বা যে যে ঘরে রয়েছে সেই ভাবের নেগেটিভ এফেক্টটা খুব সাধারণত বেশি পরিমাণে দেয়। দেখা গেল কারোর লগ্নে রাহু, সপ্তমে কেতু অবস্থান করছে, দেখা গেল শারীরিক নেগেটিভ এনার্জি দিচ্ছে, বিবাহিত জীবনে সমস্যা দিচ্ছে, এই ব্যাপারগুলো হয়। চতুর্থভাবে রাহু কালসর্পদোষে যদি থাকে তাহলে দেখা যায় যে গৃহগত ক্ষেত্রে তাদের খুব বেশি পরিমাণে সমস্যা তৈরি হচ্ছে। তো এই ব্যাপারগুলো, তবে কালসর্প যোগ মানেই যে ভয়ের বা দুশ্চিন্তার, কালসর্প দোষ মানেই বোধহয় মানে আমাকে সর্প কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, কালসর্প মানেই বোধহয় সাপের স্বপ্ন দেখছে, সাপ থেকে দূরে থাকতে হবে, এরকম বহু ধরনের খারাপ যে ধরনের খারাপ বলবো না, ভুল যে গুজব, সেটা সম্পূর্ণভাবেই একটা অমূলক। এটা নিয়ে ভীতির কোনো কারণ নেই। হ্যাঁ, এটার একটা বিচার্যতা রয়েছে, এটার একটা বিশ্লেষণ রয়েছে। কালসর্প যোগ একটা জ্যোতিষশাস্ত্রের হাজারো যোগের মধ্যে একটা মাত্র যোগ। তো এই যোগেরও কিছু সুপ্রভাব, কিছু কুপ্রভাব রয়েছে, তার বিশ্লেষণ রয়েছে, এইটুকুই যা। তো আজকের পডকাস্ট এখানেই শেষ হচ্ছে। অনেক কিছু আমরা আলোচনা করেছি, প্রায় হয়তো সব কিছুকে একটু একটু করে টাচ করে আমরা গেছি, আবার অনেক কিছু টাচ করিনি, কারণ একটা ভাস্ট সাবজেক্ট। তো শেষ করার আগে আমি তোমাকে জিজ্ঞেস করবো যে কেমন লাগলো কথা বলে, আর আমাদের সাথে তুমি ফার্স্ট টাইম, আমি তোমার সাথে মিট করলাম, তুমি আমার সাথে মিট করলে, আমাদের সাথে কেমন লাগলো? ভীষণই ভালো লাগলো। অনিরুদ্ধ একজন খুব, প্রথম কথা হচ্ছে ও খুব ভালো একজন মানুষ, এবং ওর সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। এবং সবথেকে বড় কথা, ওর প্রশ্নগুলো খুব যুক্তিযুক্ত ছিল, যেটার উত্তর দিতেও আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছি, এবং আশা করি যারা অডিয়েন্স রয়েছে, যারা ওপাশে রয়েছেন, তারা উপকৃত হবেন, এবং জ্যোতিষ সম্পর্কে বেশ কিছুটা আলোক এবং উজ্জ্বল কিছুটা জ্ঞানে সমৃদ্ধ হতে পারবেন এই আশা রাখি। তো আগামী দিনে অনিরুদ্ধ আরও এগিয়ে যাবে এই কামনায় রাখি, এবং ওর স্বপ্ন সার্থক হোক, বাস্তবায়িত হোক, এটাই কাম্য। তো এত কিছু ডিসকাস হয়েছে পডকাস্টের মধ্যে, যাদের যদি আরও কোনো প্রবলেম থাকে, অনেকের অনেক কিছু প্রবলেম থাকে যেটা একটা পডকাস্টে বলা সম্ভব নয়, তো তারা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সব ডিটেলস, লোকেশন, ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকবে, কোনো অসুবিধা কারণ হবে না। কারণ আমরা এটাই চেষ্টা করি সবসময় যে সব রকমভাবে যাতে সবার হেল্পটা হয়। সবার প্রবলেম সেম থাকে না, এখানে যা যা ডিসকাস করলাম এর বাইরে অনেক কিছু প্রবলেম থাকতে পারে। তো যেটা দাদা বলেছিল যে চার্ট দেখে, নক্ষত্র দেখে সবার আলাদা আলাদা চার্ট তৈরি হয়, তো সেইভাবে যদি হেল্প পেতে চান তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে হবে, তার সাথে কন্ট্যাক্ট করুন। আমি বলছি এতক্ষণ ধরে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে অবশ্যই আপনারা হেল্প পাবেন। আর এরপরেও দাদাকে আমরা ডাকবো। আপনাদের যদি ভালো লাগে পডকাস্টটা, লাইক করবেন, পডকাস্টটা কমেন্ট করে জানাবেন কী কী পডকাস্ট আপনারা দেখতে চাইছেন, কোন কোন মানুষের সাথে দেখতে চাইছেন সেটা অবশ্যই জানাবেন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে আমরা এন্থু পাবো, আমরা এগিয়ে যেতে চাই, সবাই এগিয়ে যেতে চাই। যেরকম এই জগৎটা এগোচ্ছে, দুনিয়া এগোচ্ছে, সবাই সবার মতো এগোতে চাইছে। তো এই কথা বলেই পডকাস্টটা শেষ করছি। দেখা হবে অন্য একটা নতুন পডকাস্ট, দেখা হবে অন্য একটা নতুন পডকাস্টে, অন্য একজন মানুষের সাথে, অন্য একজন গেস্টের সাথে। সবাই ভালো থাকবেন, নমস্কার।